বিশ্বজুড়ে টান টান উত্তেজনার মাঝে জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক আপডেট সংবাদ। শুরুতেই দেখুন গুরুত্বপূর্ণ শিরোনাম। ইরান ইসরায়েল সংঘর্ষে এবার মুখোমুখি যুদ্ধে ভারত পাকিস্তান, থাকছে প্রতিবেদনে। ইরানের নতুন নেতা ও হিজবুল্লাহকে যে হুমকি দিলেন নেতানিয়াহু, থাকছে প্রতিবেদনে। ভয়ঙ্কর বিপদে প্রেসিডেন্ট ট্রাম্প, হঠাৎ ভারতের কাছে সাহায্য চাইতে আমেরিকা, থাকছে প্রতিবেদনে। রাশিয়া চীনের সাহায্যে যেভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কোণঠাসা করছে ইরান, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা। একের পর এক সিদ্ধান্তে বদলে যাচ্ছে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য। বড় শক্তিগুলো যখন মুখোমুখি অবস্থানে, তখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন: কোথায় যাচ্ছে বিশ্ব রাজনীতি? রাশিয়া চীনের সাহায্যে যেভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোণঠাসা করছে ইরান। মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধ চলছে তা আগের যে কোনো যুদ্ধের চেয়ে আলাদা। এখানে সামনের সারি নেই। ট্যাঙ্ক বা মিসাইলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাডার, স্যাটেলাইট ও গোপন তথ্য। তিনজন সিনিয়র মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে। এর মধ্যে আছে মধ্যপ্রাচ্যে টহলরত মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের সুনির্দিষ্ট অবস্থান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই তথ্য দেওয়ার কথা অস্বীকার করেছেন। তবে পরিস্থিতি বিশ্লেষণ করলে রাশিয়ার হিসাব বোঝা কঠিন নয়। ইরান রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন ও গোলাবারুদ দিয়েছে। আমেরিকা ইউক্রেনকে দিয়েছে রুশ অবস্থানে হামলার লক্ষ্য নির্ধারণী তথ্য। পুতিন তাই একইভাবে গোয়েন্দা তথ্যকে মুদ্রা হিসেবে ব্যবহার করছেন। সাবেক সিআইএ কর্মকর্তা ব্রুস রিডেল একসময় বলেছিলেন, আধুনিক যুদ্ধে সমন্বয় তথ্য প্রায়ই গুলির চেয়ে বেশি মূল্যবান। এই কথা এখন উপসাগরে সত্যি হয়ে উঠছে। ইরানের নিজস্ব সামরিক স্যাটেলাইট খুবই সীমিত। খোলা সমুদ্রে দ্রুতগামী জাহাজ ট্র্যাক করার ক্ষমতা তাদের নেই। রাশিয়ার কাছে সেই সীমাবদ্ধতা নেই। রাশিয়ার কানোপোজ ভি স্যাটেলাইট ইরানের ব্যবহারের জন্য খাইয়াম নামে দেওয়া হয়েছে। এটি দিনরাত অপটিক্যাল ও রাডার ছবি দিতে পারে। ইরানের নির্ভুল হামলার পুরো ব্যবস্থা এই তথ্যের ওপর নির্ভর করে। কুয়েতে একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলায় ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। পেন্টাগনের কর্মকর্তারা বেনামে জানিয়েছেন, সাম্প্রতিক বেশ কিছু ইরানি হামলা সরাসরি মার্কিন অভিযানের সঙ্গে যুক্ত স্থানে আঘাত করেছে। এই স্থানগুলোর স্থানাঙ্ক কোনো প্রকাশ্য মানচিত্রে নেই। চীনের ভূমিকা আরও নীরব তবে কম গুরুত্বপূর্ণ নয়। চীন ইরানের সামরিক ন্যাভিগেশন মার্কিন জিপিএস থেকে নিজেদের এনক্রিপ্টেড বেইডু 3 ব্যবস্থায় নিয়ে গেছে। উন্নত রাডার সরবরাহ করেছে। সাবেক ইসরায়েলি বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আমোস ইয়াদলিন একসময় বলেছিলেন, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। চীন এখানে শুধু কয়েক মিনিটই কমায়নি, পুরো আক্রমণ শৃঙ্খলটাই পাল্টে দিয়েছে। চীনা সরবরাহকৃত YLC-8B অ্যান্টি স্টেলথ রাডার নিম্ন কম্পাঙ্ক তরঙ্গ ব্যবহার করে। এটি মার্কিন স্টেলথ বিমানের রাডার শোষণকারী আবরণকে অনেকটাই অকার্যকর করে দেয়। যুক্তরাষ্ট্রের B-21 রেইডার ও F-35C অদৃশ্য থাকার জন্য তৈরি, কিন্তু এই YLC-8B রাডারের সামনে তারা অনেকটাই দৃশ্যমান। এছাড়া রয়টার্স জানিয়েছে, ইরান 50টি চীনা CM-302 সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার কাছাকাছি পর্যায়ে রয়েছে। এগুলো মাক 3 গতিতে ছুটতে পারে। সামরিক বিশ্লেষকরা এগুলোকে ক্যারিয়ার কিলার বলেন। মার্কিন বিমানবাহী রণতরী USS অ্যাব্রাহাম লিঙ্কন ও USS জেরাল্ড আর ফোর্ড এখন এই ক্ষেপণাস্ত্রের আঘাতের পরিধিতে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুরুতে ইরানের রাডার অবকাঠামো দ্রুত ও নির্ভুলভাবে ধ্বংস করেছে। সাবেক ইসরায়েলি বিমানবাহিনী প্রধান মেজর জেনারেল এইতান বেন এলিয়াহু বলেছেন, রাডার ধ্বংস করা মানে শুধু যন্ত্র নষ্ট করা নয়, এটা শত্রুকে অন্ধ করে দেওয়া। তবে ইরানের IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নায়েনি দাবি করেছেন, ইরান পুরো অঞ্চলে মার্কিন বাহিনীর প্রায় 10টি উন্নত রাডার ব্যবস্থা ধ্বংস করেছে। এই দাবি আংশিক সত্য হলেও ব্যাখ্যা মেলে কিভাবে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ও উপসাগরীয় রাজধানীতে আঘাত করতে পেরেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ CBS-এর 60 মিনিটসে রাশিয়ার গোয়েন্দা সহায়তা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সংক্ষেপে বলেছেন, আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি। দশকের পর দশক ধরে আরব উপসাগরীয় অঞ্চল ছিল মার্কিন ইসরায়েলি প্রযুক্তিগত আধিপত্যের মঞ্চ। সেই আধিপত্য শেষ হয়নি, তবে চীনের প্রযুক্তি সরবরাহ ও রাশিয়ার গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়ার মাধ্যমে তা ধীরে ধীরে ক্ষয় পেয়েছে। এই সংঘাতের গভীরে আরেকটা কৌশলগত হিসাব আছে। চীন শুধু মতাদর্শগত কারণে ইরানকে সহায়তা করছে না।
চীন এই সংঘাতকে একটি জীবন্ত পরীক্ষাগার হিসেবে দেখছে। মার্কিন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে প্রতিটি সম্ভাব্য মিসাইল হামলা চীনের সামরিক পরিকল্পনাকারীদের কাছে মূল্যবান তথ্য। কারণ চীন আসলে মনোযোগ দিচ্ছে তাইওয়ানের বিষয়। আর রাশিয়া উপসাগরে মার্কিন শক্তি ক্রয় করাকে নিজের স্বার্থের সঙ্গে যুক্ত মনে করছে। উপসাগর এখন পরিণত হচ্ছে এমন এক রণক্ষেত্রে যেখানে ইলেকট্রনিক যুদ্ধ প্রচলিত অস্ত্রের চেয়ে বেশি নির্ধারক হতে পারে। রাশিয়াও চীন সেনা পাঠাচ্ছে না, তারা এর চেয়ে বেশি স্থায়ী কিছু করছে। তারা ইরানকে দেখতে শেখাচ্ছে। রাডার তরঙ্গ এখন মিসাইলের মতোই মারাত্মক। গোয়েন্দা তথ্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। এই সংকেত যুদ্ধে ইরান এমন সমতা খুঁজছে যা তার কখনো ছিল না, আর এবারই প্রথম তার কাছে সেই সমতা দেওয়ার মতো অংশীদার আছে। ওদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চ্যালেঞ্জটাও বদলে গেছে। তারা শুধু ইরানকে পরাজিত করতে আসছে না, তাদের চ্যালেঞ্জ হলো এটা নিশ্চিত করা যে ইরান যখন অবধারিতভাবে ট্রিগারটা চাপবে তখন যেন তাদের দৃষ্টি যেন অন্তত না থাকে, যাতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ক্ষতিটা তুলনামূলক কম হয়। ইরানের নতুন নেতা ও হিজবুল্লাহকে যে হুমকি দিলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার 12 মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা এবং শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহকে হামলার হুমকি দিয়েছেন। প্রেস কনফারেন্সে নেতানিয়াহু বলেন, 2 সপ্তাহের মার্কিন ইসরায়েলি বিমান হামলার পর ইরান আগের মতো নেই। তেহরান তার রেভলিউশনারি গার্ডস কর্পস এবং বাসিজ প্যারামিলিটারি বাহিনীসহ বড় ধরনের আঘাত পেয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হত্যার প্রতিশোধে হামলা চালানো লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে। নেতানিয়াহু আরও বলেন, আমি কোনো শতসমস্থনীর নেতাদের জন্য জীবন বীমা ঘোষণা করব না। আমরা কি পরিকল্পনা করছি সে সম্পর্কে স্পষ্ট কিছু জানাচ্ছি না। ইরান এবং হিজবুল্লাহ আর আগের মতো হুমকি নয়। ইরান ইসরায়েল সংঘর্ষে এবার মুখোমুখি যুদ্ধে ভারত পাকিস্তান। প্রায় 2000-এর বেশি মানুষের মৃত্যু। শুধু কি মৃত্যু মিছিল? যুদ্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বের অর্থনীতিতে, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখন একটাই প্রশ্ন, কবে থামবে এই রক্তক্ষয়ী যুদ্ধ? আমেরিকা যেমন ইরানকে হুঁশিয়ারি দিয়ে চলেছে, ইরানও আমেরিকাকে পাল্টা হুমকি দিয়ে চলেছে। যুদ্ধের আবহে ইরান তাদের নতুন নেতা বেছে নিয়েছে। তাহলে কি এই যুদ্ধ আরও ভয়াবহ আকার ধারণ করতে চলেছে? এদিকে ইরানকে আবার প্রত্যাঘাতের হুমকি দিয়েছে সাউদি, তাদের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। তাহলে কি ইরানের সঙ্গে এবার যুদ্ধে নামছে পাকিস্তান? এদিকে আবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় পোল্যান্ড আবার আগ্রহ প্রকাশ করেছে, সেটি কম বিস্ময়ের নয়। ভারত কি এবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে যেতে পারে? বারুদের গন্ধ, মৃত্যু মিছিল, ধ্বংসস্তূপ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ক্রমশ বিস্তার লাভ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এখন ইরান এবং মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাব নিকাশের ফলাফল। তিনি ভেবেছিলেন ভেনেজুয়েলায় তিনি যা করেছিলেন এখানেও সেই একই মডেল প্রয়োগ করবেন, এবং তা করতে গিয়ে তিনি নিজেই পড়েছেন ঝামেলায়। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত অচলাবস্থা তৈরি করেছে। ওয়াশিংটন এখন নিজেদের ভুল হিসাবের কাদা জলে আটকা পড়েছে। ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তবে আমরা ট্রাম্পকে ছাড়ব না। যে ভুল তিনি করেছেন সেজন্য তাকে মাশুল গুনতেই হবে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। হামলার পাল্টা জবাব হিসাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। তেহরান যে ওয়াশিংটনকে ছেড়ে কথা বলবে না তার প্রমাণ কয়েকটি পরিসংখ্যান। মাত্র 5 দিনে ইরান 500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2000 ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের 2000-এর বেশি নিশানায় হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। এর মধ্যে শনিবার ইরানের তেল ভাণ্ডারে হামলা চালানোর পাশাপাশি হামলা চলে কারাচ শহরে। এই হামলায় 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আবাগান বন্দর এবং আব্বাসেও হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফিরিয়ে দিয়েছেন আমেরিকার নিঃশর্ত আত্মসমর্পণের দাবি। দেশকে রক্ষা করার অধিকার তাদের রয়েছে। তবে ইরান এটাও জানিয়েছে তারা কোনো প্রতিবেশী দেশের ওপর হামলা চালাবে না। যদিও তার 24 ঘণ্টা যেতে না যেতেই দুবাইয়ের মেরিনা টাওয়ারকে লক্ষ্য করে হামলা চালায় ইরান।
ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি, তবে মেরিনা টাওয়ারের ধ্বংসাবশেষ থেকে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। পরের দিন রবিবার সকালে দুবাই বিমানবন্দরে হামলা চালায় ইরান। আমেরিকা এবং ইসরায়েল যে ভাষায় ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হুমকি দিয়ে চলেছে, তাতে আশঙ্কা করা হচ্ছে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। যুদ্ধে একের পর এক দেশ জড়িয়ে যাওয়ায় সেটা দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সাউদির সঙ্গে পাকিস্তানের যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুসারে এই দুঃসময়ে পাকিস্তানের পাশে তাদের থাকার কথা। সাউদির ওপর হামলা মানেই পাকিস্তানের ওপর হামলা। সাউদি তাদের পাশে থাকার বার্তাও দিয়েছে। এই আবহে যে কোনো পরিস্থিতির মোকাবিলার জন্য ভারতকে প্রস্তুত থাকতে হচ্ছে। ভয়ঙ্কর বিপদে প্রেসিডেন্ট ট্রাম্প, হঠাৎ ভারতের কাছে সাহায্য চাইতে আমেরিকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজনৈতিক বিশ্লেষকদের ভবিষ্যৎবাণী ছিল এই যুদ্ধে ইরান দ্রুত কোণঠাসা হয়ে পড়বে, ইরান হয়তো পরাজিত হবে। কিন্তু তাদের আক্রমণের ঝাঁজ দেখে একটা বিষয় স্পষ্ট, আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। এই যুদ্ধে কার লাভ, কতটা লাভ, কার ক্ষতি এবং কতটা ক্ষতি, সেটা বিশ্লেষণ করার সময় এখন আসেনি। ইরান কিন্তু বেশ কায়দা করে পাল্টা হামলা চালাচ্ছে। তাদের লক্ষ্য হয়ে উঠেছে সেই সব যার উপর হামলা হলে দেশের অর্থনীতির মেরুদণ্ড দুর্বল হয়ে পড়বে। ইরান একদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, তার প্রভাব পড়তে শুরু করেছে। ইরান হামলা চালিয়েছে সৌদি আরব, কাতার, জর্ডান, বাহরিনের তেল ভাণ্ডারে হামলা চালিয়েছে। দ্রুত সেই সব ভাণ্ডার নতুন করে পুনর্গঠন সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই সম্ভব নয়, কারণ নতুন করে ওইসব তেল ভাণ্ডার তৈরি করা হলে ইরান ফের হামলা চালাবে। তবে ইরান সর্বশেষ যে কৌশলটি নিয়ে তা শুধু ভয়ঙ্কর নয়, বেশ চমকপ্রদ। ইরান অ্যামাজন এবং মাইক্রোসফটের তথ্য ভাণ্ডারে হামলা চালিয়েছে। ঠিক কী হয়েছে? ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বারাত দিয়ে জানানো হয়েছে, দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বাহরিনে অবস্থিত অ্যামাজনের ডেটা সেন্টারে হামলা চালিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে আগুনের জেরে ডেটা সেন্টারের কাজ ব্যাহত হয়েছে। অ্যামাজনের তরফ থেকে বলা হয়েছে, দুবাই সময় অনুসারে ঘটনাটি ঘটে রবিবার বিকেলে। এই ঘটনায় বিস্তীর্ণ এলাকায় ডেটা সেন্টারের পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। অন্য একটি পোস্টে সংস্থা জানিয়েছে, বাহরিনে বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে। অ্যামাজন ওয়েব সার্ভিস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহিতে আমাদের 2টি স্থাপনায় সরাসরি আঘাত করা হয়েছে। বাহরিনে আমাদের একটি স্থাপনার খুব কাছে ড্রোন হামলার কারণে অবকাঠামো ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এই হামলার জন্য কাঠামোগত ক্ষতি হয়েছে। আমাদের পরিকাঠামো খাতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। কিছু ক্ষেত্রে আগুন নেভানোর কাজের প্রয়োজন হওয়ায় অতিরিক্ত জলের কারণে ক্ষতি হয়েছে। নিরাপত্তার খাতিরে বিশ্বের বড় বড় টেক সংস্থা এখন তাদের ডেটা সেন্টার ও পরিকাঠামো উপসাগরীয় দেশগুলি থেকে সরিয়ে ভারতে আনার পরিকল্পনা নিয়েছে। অ্যামাজন ও মাইক্রোসফটের মতো বিশ্বের শীর্ষস্থানীয় ক্লাউড পরিষেবা সংস্থাগুলি মধ্যপ্রাচ্য থেকে তাদের গুরুত্বপূর্ণ ডেটা পরিকাঠামো সরিয়ে ফেলার প্রস্তুতি নিতে শুরু করেছে। আর এই তালিকায় সবার ওপরে রয়েছে ভারত। তারা মুম্বাই, হায়দ্রাবাদ এবং কোচি এই শহরগুলিতে নতুন ডেটা সেন্টার গড়ার বিষয়ে তোড়জোড় শুরু করেছে। জানা গিয়েছে, গত 2 মার্চ দুবাই, আবুধাবি এবং ওমানের মতো এলাকায় অ্যামাজন ওয়েব সার্ভিসেসের ওপর ড্রোন হামলা হয়। বাহরিনের একটি বড় ডেটা সেন্টারে হামলা চালায় ইরান। হামলার পরে সংযুক্ত আরব আমিরশাহির ব্যাংকিং অ্যাপগুলি সম্পূর্ণ অচল হয়ে পড়ে। কারিগরি ত্রুটির জন্য দুবাইয়ের শেয়ার বাজার সাময়িকভাবে বন্ধ করে রাখতে হয়। তেহরানে অবস্থিত মাইক্রোসফট অ্যাজিউরেটরের একটি ফ্যাসিলিটিতে হামলা চলে। পরিস্থিতি আগামী দিনে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে আন্দাজ করে সংস্থাগুলি তাদের গ্রাহকদের দ্রুত ডেটা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। বলা হচ্ছে, এই পরিস্থিতি ভারতের জন্য বড় সুযোগের রাস্তা তৈরি করে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের উন্নত ডিজিটাল পরিকাঠামো ও স্থিতিশীল পরিবেশ এই মুহূর্তে বড় বড় টেক জায়ান্টগুলিকে আকর্ষণ করছে। ভারতের তথ্য প্রযুক্তি খাতে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। এটা পরোক্ষভাবে দেশের কর্মসংস্থান ও ডিজিটাল অর্থনীতিতে জোয়ার আনবে।